এরকম ভাবনা, বিষয়টা এরকম না। হার্টের সাইজটা বাড়ে এবং এই সাইজটা বাড়ার সাথে সাথে মানে ব্যাপক এটা বাড়ার সাথে সাথে ওর যে রেশিও গুলো অক্সিজেন ক্যাপাসিটি, ব্লাড ব্লাড পাম্পিং ক্যাপাসিটি, রেস্টিং হার্ট রেট ক্যাপাসিটি, এইগুলা ডেভেলপ করে বেশি বেশি। বুঝতে পেরেছেন? তখন যখনই এই হার্টের কার্যকারিতা বাড়ে, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে হার্টের কার্যকারিতা বাড়ে। সাইজ ডেফিনেটলি ফ্যাক্ট, সাইজ বাড়ে, বাট কার্যকারিতা কার্যক্ষমতা বেশি বৃদ্ধি পায়। যেমন আপনি একজন নরমাল পিপল, সে একবার তার হার্টে ব্লাড পাম্প যে পরিমাণে করে, একজন অ্যাথলেটদের হার্টে ব্লাড পাম্প করে তার ডাবল বললেও চলে। তো দেখা যায় তার হার্টে যখন ডাবল ব্লাড পাম্প করে তখন কিন্তু এটা তার শরীরে বেশি বেশি অক্সিজেন প্রবাহিত হতে থাকে। তার শরীরে বেশি স্ট্রাকচারাল যে চেঞ্জ, এটা হচ্ছে তার শরীরে ঘটে। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে শুধুমাত্র যে হার্ট বড় হয় বা ফুলে যায়, ব্যাপারটা এরকম না। অ্যাথলেটদের ডেফিনেটলি হার্টের রেশিওটা বাড়ে, পাশাপাশি সাইজও বৃদ্ধি পায়, নরমাল থাকে না। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, অনেক সময় অনেকে এই হার্ট ফেঁপে গেছে, ফুলে গেছে। এখন এটা যদি নরমাল পিপল হয় যারা অসুস্থ, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এটা হওয়াটা খুবই স্বাভাবিক, অ্যাথলেটিক হার্ট। আপনি যে আপনি খুব সহজেই চিন্তা করেন যে একজন মানুষ যারা আয়রন ম্যান, আপনারা আয়রন ম্যান ইভেন্ট দেখেছেন হয়তো টিভিতে বা নিউজেও শুনেছেন হয়তো। আয়রন ম্যানে ৩ টা ইভেন্ট থাকে, সুইমিং, সাইক্লিং অ্যান্ড রানিং। তো দেখা যায় সব মিলে একজন মানুষ প্রায় ৩-৪ ঘন্টা সুইমিং করছে, ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা সুইমিং করতে হচ্ছে লং টাইম। তারপরে ১৫০-২০০ কিলোমিটার সাইক্লিং করতে হচ্ছে, রানিং করতে হচ্ছে ওরকম ৪২ কিলোমিটার। তো একজন মানুষের পক্ষে, একজন নরমাল মানুষের ক্ষেত্রে কি এটা সম্ভব? নিশ্চয়ই কখনো সম্ভব না। তো যারা এই ট্রেনিং করতে করতে নিজেদেরকে ওরকম লেভেলে পৌঁছে নিয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র সম্ভব। তো তাদের হার্টের ক্যাপাসিটি আর আমাদের নরমাল পিপলের হার্টের ক্যাপাসিটি তো সেম না। জন্য সাইজ অবশ্যই ফ্যাক্ট। নরমাল পিপলের চেয়ে চেঞ্জেস আছে অ্যাথলেটিক হার্টের ক্ষেত্রে। শুধু কাঠামো চেঞ্জ না, তার তার ভেতরের প্রসেস গুলাকেও, অ্যাক্টিভিটিসও চেঞ্জ হয়, সাথে সাথে তার হার্টের সাইজটাকেও ডে বাই ডে বৃদ্ধি হতে থাকে। ওয়েট ম্যানেজমেন্ট, বুঝতেই পারছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে ওয়েট ম্যানেজমেন্টটা ঠিক থাকে, অর্থাৎ আপনার ওয়েটটা কন্ট্রোলের মধ্যে থাকে। যদি কারোর ওভারওয়েট থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার মাধ্যমে কিন্তু তার ওয়েট কন্ট্রোল হয়ে স্ট্যান্ডার্ড ওয়েটে আসতে পারে। ঠিক আছে? সো ওয়েট ম্যানেজমেন্ট, আশা করি এটা আর বোঝানো লাগবে না। এনহ্যান্সড মেন্টাল হেলথ, যখনই দেখবেন মেন্টাল প্রেশার, তারপরে স্ট্রেস এনজাইটি কাজ করে, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন। যখনই খুব টেনশন কাজ করে, কোনো কিছু বিষয়, পারিপার্শ্বিক, সামাজিক যেকোনো ব্যাপারে যখনই কোনো টেনশন ফিল হবে, যদি এক্সারসাইজ করেন দেখবেন যে এটা কি হয়, ওই যে মেন্টাল হেলথটাকে ডেভেলপ করে, এনহ্যান্স করে, যার কারণে ওই প্রেশার মনে হবে না। অ্যাক্টিভিটিস করলে ওইগুলা ভুলে থাকবেন। আলটিমেটলি ভুলে থাকার ফলে আপনার মেন্টাল হেলথটা ডেভেলপ হবে। স্ট্রঙ্গার মাসেল অ্যান্ড বোনস, ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের যে মাসেল, বোন, হাড়, মাংসপেশি যা আছে এগুলা কি স্ট্রং হতে থাকে। যত মাসেল বেশি কন্ট্রাকশন হবে, তত মাসেলের অ্যাক্টিভিটিস বাড়বে, মাসেলে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, ভালো হবে, অক্সিজেন ক্যাপাসিটি বিল্ড করবে মাসেলে, যার কারণে মাসেলটাকে ডেভেলপ করবে, স্ট্রং করবে। সেই একই সাথে বোনের ক্ষেত্রেও সেম, বা হাড়ের ক্ষেত্রেও একই ব্যাপার। বেটার স্লিপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন, দেখবেন এমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না, লম্বা সময় অফিস করছেন, অনেক অ্যাক্টিভিটিস করছেন, অফিসে কাজ করছেন, বাসায় এসে দেখবেন খুব সহজেই ঘুম চলে আসে। অনেক সময় অফিসে ঘুম চলে আসে। সো লং টাইম এই টায়ার্ডনেস এর কারণে কিন্তু চলে আসে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন, তারপরে দেখবেন ঘুমাইতে সুবিধা হবে। যদি কেউ ম্যারাথন দৌড়ান, দেখবেন ওই দিন দৌড়ানোর পরে এসে একটু ফ্রেশ হওয়ার পরে দেখবেন এমনি ঘুম চলে আসবে। সো তখন ঘুমাইতে খুব সহজ হয় আরকি। অন্য সময় ঘুম আসে না।
বাট এই অ্যাক্টিভিটিস করলে কিন্তু সহজে ঘুম চলে আসে। ইমপ্রুভ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করে। ইমিউন সিস্টেম বলতে কি বুঝায়? হ্যালো? স্যার শুনতে বুঝতে পারি পাচ্ছেন? ট্রাই করছি এটা। ইমপ্রুভ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম বলতে কি বোঝায়? ইমিউন সিস্টেম বলতে স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা স্যার। এক্সাক্টলি। ভেরি গুড অ্যান্সার। রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ডেভেলপ করে। অর্থাৎ আপনারা খেয়াল করবেন আশেপাশের অনেকের হঠাৎ কোনো কিছু হইলেই দেখবেন অসুস্থ হয়ে পড়ে। আবার অনেক মানুষের ক্ষেত্রে ভিন্ন। সহজে জ্বর আসে না। জ্বর আসলেও খুব সহজে সে কাবু হয়ে যায় না। কাবু মিনস সে স্ট্রং থাকে। সে ভেঙে পড়ে না বা তার প্রবলেম হয় না। সো এটা হচ্ছে ইমিউন সিস্টেমের কারণে। একেকজন মানুষের আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম। আমি যে খাবার খাচ্ছি, আপনি যে খাবার খাচ্ছেন সেম খাবার কিন্তু খাচ্ছি না। ভিন্ন, ভিন্ন জায়গা থেকে খাবার কিনে খাচ্ছি, প্রসেস করে খাচ্ছি, প্রসেসড ফুড খাচ্ছি। সো দেখা যায় কারোর খাবারে এমনভাবে ইমিউন সিস্টেম ডেভেলপ করছে আবার কারোর খাবারে ডেভেলপ করে নাই। ভেজাল খেতে, খেতে অভ্যস্ত অন্যরকম। সো অনেক ক্ষেত্রে ভিন্ন হতে পারে। বাট এই রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে আমাদের কি? এক্সারসাইজ। লোয়ার রিস্ক অফ ক্রনিক ডিজিজ। আমাদের যে দুরারোগ্য ব্যাধি কিছু আছে না? লং টাইম ভোগায় কিছু ঔষধ কিছু রোগ ব্যাধি। সেই এইসব রোগ ব্যাধি থেকে দূরে রাখা মানে খুব কম সম্ভাবনা থাকে এরকম রোগ ব্যাধির। দূরে রাখে আমাদের এক্সারসাইজ। তাহলে বুঝতে পারছেন পয়েন্টগুলা? অনেকগুলা পয়েন্ট কিন্তু এখানে দিয়েছি। যতগুলা মনে থাকবে দিয়ে দিবেন। এনহান্সড ব্রেইন হেলথ। ব্রেইন হেলথকে এনহ্যান্স করে। ঠিক আছে? ব্রেন হেলথ কিভাবে এনহ্যান্স করে? স্যার ব্রেনে ব্লাড সার্কুলেশন মানে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড বেশি পৌঁছায় এই কারণে ব্রেনটাও ভালো থাকে। এক্সাক্টলি। ব্রেনে যত আপনি এক্সারসাইজ করবেন, আপনার ব্রেন কিন্তু ওই একদিকেই এক্সারসাইজের সময় বা ওয়েট ট্রেনিং বা রানিং বলেন, অন্য ডিফারেন্ট এক্সারসাইজ হতে পারে। যখনই এই টাইপের এক্টিভিটিস গুলা করবেন, খেয়াল করবেন আপনাদের ব্রেন শুধু ঐদিকেই কনসেনট্রেশন ঐদিকেই দেয়। আমরা যখন খেলাধুলা করি দেখবেন কনসেনট্রেশন শুধু ঐদিকেই থাকে। বাট আপনি এখন কোন একটা কাজ করছেন, অন্যদিকে মনোযোগ, অফিসের কাজ হোক বা গাড়িতে যাচ্ছেন দেখবেন যে ভ্যারাইটিস দিকে চিন্তাভাবনা থাকে। বাট এই টাইপের ফিজিক্যাল এক্টিভিটিস করলে আমাদের ব্রেইনটা শুধু ওই দিকেই সিগন্যাল দিতে থাকে। যার মাধ্যমে আমাদের ব্রেন হেলথটাকে এনহ্যান্স করে। এই ব্রেন হেলথটাকে এনহ্যান্স করবে, এর মাধ্যমে আমাদের কি হয়? বডি আরো বেশি এফিসিয়েন্ট হতে থাকে। যত আপনার বিভিন্ন ডিজিজ থেকে আমাদের এটা বিভিন্ন ডিজিজ বলেন, ইনফেকশন বলেন, এই টাইপের থেকে আমাদের শরীরটাকে থাকে মানে সেভ রাখে। কিভাবে? ব্রেনের বিভিন্ন এক্টিভিটিস এর মাধ্যমে, আমাদের ফিজিক্যাল এক্টিভিটিস এর মাধ্যমে আমরা যখন কনসেনট্রেশন একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাই, তখন আমাদের শরীরও কিন্তু ওইভাবেই সিগন্যাল দিতে থাকে। আপনি যদি চিন্তা করেন যে কোনো একটা কিছু খাওয়া পড়ছে, ধরেন কোনো একটা কিছু খেয়ে ফেলছেন, আমাদের সমাজে বিভিন্ন টাইপের মানুষ থাকে। কেউ ভাবে যে, "ইস! কি খেয়ে ফেললাম?" ধরেন একটা ব্যাড থিংস আপনিই খেয়ে ফেলছেন যে খাবারের মধ্যে কোনো একটা কিছু অ্যা ধরেন মশা খেয়ে ফেলছেন বা মাছি খেয়ে ফেলছেন। অনেকের দেখবেন কোনো ফিলই হবে না। আরে খাইছি তো খাইছি। যা খাইছি, খাইছি কোনো সমস্যা নাই। দেখবেন তার কিছু খাবে না। বাট যদি আমরা হেজিটেট ফিল করি, অনেকে আছি না হেজিটেট ফিল করি, তাদের ক্ষেত্রে দেখবেন যে ডিসেন্ট্রি হয়ে গেছে, ফুড পয়জনিং হয়েছে, এরকম হয় না? সো এটা কিন্তু আমাদের ব্রেন থেকে সিগনাল আসে। ব্রেন থেকে সিগনাল রিসিভ করবে। স্যার এর স্যার এই রকমের হয় যখন আমরা মানে আমরা গ্রামের ভাষায় বলি যে এটা যে এই খাইতে শখ লাগে। হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। কোনো জিনিস খাইতে গেছি এখন খাওয়া নিজের মন মতো আত্মতৃপ্তি বা রুচিতে কুলাইলো না, যদি সেটা হ্যাঁ, খাই হ্যাঁ। স্যার তারপরের দিন সচরাচর সমস্যা হয়ে যায় আমাদের। সমস্যা হয়ে যায়, ডিসেন্ট্রি হয়ে যায়, লুজ মোশন। হ্যাঁ, এরকম হয়ে যায়, পেটের সমস্যা কিন্তু হয়ে যায়। স্যার ব্যাপারটা হচ্ছে সেম খাবার
আরেকজনে খাইছে তার সমস্যা হয় না। আপনারা দেখবেন ওই যে অনেকে দেখবেন পচা খাবার খায়, রাস্তার পাশে মানে মানুষের ফেলে দেওয়া খাবার খায়, তাদের কিন্তু দেখবেন কিছুই হয় না। কারণ কি, এটা সে ভক্তি করে খাচ্ছে ওটা। ব্যাপারটা এটা আমাদের ভক্তির উপর ডিপেন্ড করে। তো যখনই আপনি এটা ভক্তি করলেও ব্রেন থেকে সিগন্যাল দিচ্ছে ওভাবে, আবার না করলেও ব্রেন থেকে ওভাবেই সিগন্যাল দেয়। তো যেভাবে সিগন্যাল দেয় বডি কম্পোজিশনটা ওভাবেই গড়ে ওঠে, ওভাবেই কাজ করে। এরপরে খেয়াল করেন ইনক্রিজড লংজিভিটি, দীর্ঘায়ু বাড়ায়। অর্থাৎ দীর্ঘায়ু বলতেই আমাদের তো সৃষ্টিকর্তা তো লিখে রেখেছেন, জন্ম মৃত্যু সবকিছু লিখে রেখেছেন। বাট কিছু কিছু ব্যাপার আছে না যে আমাদের নিজেদের কাছে, আমাদের নিজেদের বিবেকের কাছে অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? এখন আপনি জানেন যে এই খাবারটা আপনার জন্য ক্ষতিকর, হ্যাঁ, এই কোল্ড ড্রিঙ্কস আপনার জন্য ক্ষতিকর, সো আপনি সেটা খাচ্ছেন, তাহলে আপনি নিজের বিপদ ডেকে নিয়ে আসছেন। আপনি জানেন এই খাবারগুলো খেলে সুস্থ থাকা যায়, সেই খাবারগুলো আপনি খাচ্ছেন, তাহলে কি নিজের ভালোর জন্যই নিজে কাজ করছেন। ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘায়ু, মিন্স লং টাইম গুড হেলথে থাকা, এরকম লংজিভিটিটা এভাবেই বোঝাচ্ছে, লম্বা সময় ধরে ফিট থাকা। আপনি অনেকের ওই যে আপনাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম রাজশাহীর একজন 72 ইয়ার্স ওল্ড, বাট স্টিল হি ইজ ভেরি ফিট। কিভাবে? এই যে লং টাইম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কারণে, আমাদের লংজিভিটি বাড়ে। দেখবেন স্ক্রিন গুলাও ওভাবে, আমাদের স্ক্রিন গুলা ওভাবে সতেজ থাকে, বার্ধক্যের ছাপ কম আসে। ঠিক আছে, অনেকের এজ আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায়, কারণ কি, তার অ্যাক্টিভিটিস এর কারণে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কারণে। ইমপ্রুভ ডাইজেস্টিভ হেলথ, ডাইজেস্টিভ হেলথটাকে ইমপ্রুভ করে কিভাবে? আমাদের হজম শক্তি বাড়ায়। যত বেশি হজম হবে তত আমাদের কি হবে? আমাদের শরীর প্রোটিন বা অন্যান্য ভিটামিন, মিনারেলস, অন্যান্য যে খাদ্য উপাদান আছে এগুলা আমাদের শরীর পাবে। সো ডাইজেস্টিভ হেলথটাকে ইমপ্রুভ করে ফিজিক্যাল এক্সারসাইজ। অনেক সময় দেখবেন এক টাইপের খাবার কিন্তু এক সময় ধরে, ভিন্ন সময় ধরে ডাইজেস্ট হতে সময় লাগে। আপনি গরুর মাংস খাবেন, এক ধরনের সময় লাগবে ডাইজেস্ট হতে। ভাতের সাথে অন্য কিছু খাবেন, দেখবেন সময় লাগবে অন্যরকম। সেইগুলা ডিপেন্ড করে আমাদের ভিন্ন খাবারের উপরে। আর যাদের ডাইজেস্টিভ হেলথ ভালো থাকে, যারা এক্সারসাইজ করে, তাদের ডাইজেস্ট হতে অসুবিধা হয় না। আমাদের যখন ডাইজেস্ট হতে প্রবলেম হয় তখন দেখবেন আমরা অসুস্থ হয়ে পড়ি, গ্যাসের সমস্যা হয়, হ্যাঁ, এই যে লুজ মোশন হয়, পেটের সমস্যা হয়, পেট ব্যথা করে। নিচে কি বলা হয়েছে? রেগুলার এক্সারসাইজ ইভেন ইন স্মল অ্যামাউন্টস, এমনকি খুব অল্প পরিমাণেও যদি রেগুলার এক্সারসাইজ করা হয়, ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ওভারঅল হেলথ অ্যান্ড কোয়ালিটি লাইফ। তাহলে কি বলা হচ্ছে? আপনি বা আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, এমনকি অল্প সময়ের জন্য হলেও বা অল্প পরিমাণে হলেও আমরা রেগুলার যদি এক্সারসাইজ করি, সো এই এক্সারসাইজ আমাদের কি করে? এক্সারসাইজ আমাদের শরীরের ওভারঅল যে ইম্প্যাক্ট ফেলে কিভাবে, আমাদের শরীরে প্রভাব ফেলে কিভাবে, মানে খুব উল্লেখযোগ্য, সিগনিফিকেন্ট মিন্স উল্লেখযোগ্য, আমাদের শরীরে খুব উল্লেখযোগ্য ভাবে এটা প্রভাব ফেলে, খুব ভালোভাবেই প্রভাব ফেলে ওভারঅল হেলথ, সামগ্রিক স্বাস্থ্য এবং কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনের যে জীবন ধারণের যে কোয়ালিটি লাইফ লিড করতে। ঠিক আছে, কোয়ালিটি লাইফ করতে আমাদেরকে সহযোগিতা করে। জীবন ধারণের যে গুণগত মান, এটা বিল্ড আপ করতে সাহায্য করে। ইভেন স্মল অ্যামাউন্ট অফ এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ওভারঅল হেলথ অ্যান্ড কোয়ালিটি লাইফ। তাহলে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি অল্প পরিমাণে হলেও, এটাও আমাদের শরীরে বড় একটা প্রভাব ফেলবে।
একটা সময়ে রেগুলার এক্সারসাইজ করতে করতে দেখবেন শরীরে ভালো ধরনের প্রভাব পড়ে। অথচ আমরা যদি গ্যাপ দিতে থাকি দেখবেন আরো এটার ইম্প্যাক্টটা অন্যভাবে পড়ে। আরো আবার আগের অবস্থানে ফিরে যায়। বাট যদি গ্যাপ না দিয়ে কন্টিনিউ করতে থাকি আমাদের জন্য সেটা অনেক কাজের। স্পোর্টস ইন আদার কান্ট্রিজ। আমাদের বাংলাদেশে কি স্পোর্টস নরমালি চলে একটু শুনি আপনাদের কাছ থেকে। নাঈম সর্দার, বদিউর রহমান, রাকিবুল ইসলাম বলেন। স্যার আমাদের প্রশ্নটা বাংলাদেশে আরেকবার একটু বলবেন? বলছি যে আমরা এখন যে টপিকটা পড়বো স্পোর্টস ইন আদার কান্ট্রিজ, এটা বলতে পারেন ট্র্যাডিশনাল অর অন্য বলতে পারেন যে মাল্টি স্পোর্টসও হতে পারে। আমাদের দেশের স্পোর্টস গুলার সম্পর্কে একটু জানতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের দেশে কোন টাইপের স্পোর্টস চলে। আমাদের দেশে তো সাধারণত ক্রিকেট, ফুটবল, এই দুইটাই সবচেয়ে পপুলার বেশি। স্যার আরো কোন অনেক টাইপ বলতে স্যার এইখানে কি খেলার ধরন বলবো নাকি ইনডোর আউটডোর এগুলা সব বলবো, ধরনের খেলা বলবো সব না ইনডোর ধরনের আউটডোর? খেলা, জি স্যার। সব ধরনের। স্যার আমাদের দেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে হাডুডু বা কাবাডি যেটা বলি ওইটা। আর বর্তমানে কিছুটা স্যার ফুটবলের প্রতি আছে, ক্রিকেটের প্রতি যারা একটু পড়াশোনা করে তাদের আগ্রহ বেশি। স্যার আগের যে মানুষ আছে তারা স্যার ক্রিকেটের প্রতি তেমন আগ্রহ প্রকাশ করতে পারে না। স্যার আরো কিছু খেলা আছে, এই যে আমাদের ট্রেডিশনাল কান্ট্রি গেমের মধ্যে ওইখানে অনেকগুলা খেলা আছে যেগুলো স্যার আমরা সচরাচর খেলি। স্যার সেগুলোর নাম কি বলবো? আচ্ছা, এগুলার নাম আমরা অনেকে জানি, এক এক অঞ্চল ভেদে এক এক রকম হয়। তো আমরা একটু জি দেখি স্যার। অন্যান্য দেশে কিছু পাবেন আপনারা কমন যেটা বাংলাদেশের সাথে মিল। এছাড়াও কিছু স্পোর্টস আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে। তো এখানে শর্ট লিস্ট করে দেওয়া হয়েছে, আমি শর্ট লিস্ট করে দিয়েছি যাতে করে মনে রাখতে সুবিধা হয়। স্পোর্টস ভ্যারি greatly across different countries, influenced by culture, history, climate, and national pride. স্পোর্টস ভ্যারি করে, ভিন্ন হতে পারে। কিসের ক্ষেত্রে? ডিফারেন্ট কান্ট্রিজ এর ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন খেলা হতে পারে। এটা আবার কিসের উপর ডিপেন্ড করে? কালচারের উপর, ইতিহাসের উপর, হ্যাঁ, এবং হচ্ছে আবহাওয়ার উপরেও, এবং জাতীয় যে গর্বের বিষয়, জাতির ন্যাশনাল প্রাইড, জাতিগত গর্বের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন স্পোর্টস রয়েছে। দেখেন, here's an overview of some popular sports in various country. এখানে কিছু পপুলার স্পোর্টস এর নাম, বিভিন্ন দেশের পপুলার স্পোর্টস গুলার নাম এখানে নিচে দিয়েছি। ইউনাইটেড স্টেটস, ইউএসএ তে কি আছে? আমেরিকান ফুটবল, বাস্কেটবল, ভলিবল, বেসবল, আইস হকি, ইটিসি। এই খেলাগুলো আমেরিকায় বহুল রাগবি খেলা প্রচলিত। হয় স্যার খুব বেশি। জি জি, রাগবি খেলা কিন্তু ইউএসএ তো খুব বেশি, রাগবি, মানে ইউএসএ তে কিন্তু স্যার রাগবি খেলাও একটা খুব প্রচলিত খেলা। হ্যাঁ এটাই আমেরিকান ফুটবল বলতে রাগবিকেই বোঝানো হচ্ছে। স্যার একটু বেসবল সম্পর্কে ব্যাখ্যা করা যাবে নাকি? এই খেলাটা আমি তেমন বুঝি না। এটা হচ্ছে বেসবল হচ্ছে একটা ওই স্ট্যাম্পের মতো একটা দেখেছেন আপনারা হয়তো, ওটার একটা ওইটা দিয়ে ব্যাটিং করে। আমরা ক্রিকেটে যেমন ব্যাটিং করি ওরকম ওটা দিয়ে ব্যাটিং করে, আর অপোজিট সাইড থেকে বল থ্রো করে। পেছনে উইকেট কিপারের মতো ওরকম গ্লাভস নিয়ে থাকে, এক হাতে গ্লাভস নিয়ে ধরে। আবার ওটার কিছু এক্সাক্ট রুলসটা আমি নিজেও জানি না, ওই যেহেতু ওটা আমাদের নরমালি চলে না আর এটা প্রয়োজনও হয় না, কিন্তু ওটা রুলসটা আমি প্রপার জানি না। ওটা একটা নির্দিষ্ট ওয়েতে এটা রান করতে হয়, সার্কেল ঘুরতে হয়, বলটা একটা নির্দিষ্ট ওখানে বাউন্ডারি সিস্টেম আছে, ওই সিস্টেমে মূলত খেলা হয়। এটা অনেকটা মানে ক্রিকেটের কাছাকাছি, ওরকম সিমিলার গেম। বুঝতে পেরেছেন? স্যার সিমিলার। জি স্যার।
স্যার ওরা যে দৌড়ে রানটা নেয় এই ব্যাপারটা আমার স্যার খুব গোলমেলে লাগে। মানে ক্রিকেটে যেমন স্যার পপিং ক্রিজের দিকে দুইজন দৌড়ায়, কিন্তু ওইখানে স্যার কোণের মতো যেমন 90 ডিগ্রি এই রকমের কোণের মতো দৌড়ায়। এই ব্যাপারটা আমার খুব ঝাপসা। আচ্ছা, তাহলে আমরা একদিন যদি সুযোগ হয়, আমরা একদিন বেশ এরকম যদি আপনারা কিছু কিছু গেম যেগুলো আপনারা বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারেন না, এরকম যদি আমাকে একটা লিস্ট দেন, তাহলে একদিন আমরা ওই রকম যে গেমগুলা বুঝতে অসুবিধা হয় বা সিস্টেমটা বুঝেন না, একদিন পুরো আমরা ভিডিও সহকারে এটা ব্যাখ্যা করতে পারবো। তাহলে ভিডিও দেখলে বেশি সুবিধা হবে। আমরা জি যদি স্যার। সুযোগ হয় এরকম আমরা এই করবো। ওকে, আইস হকি, এই যে দেখেছেন উপরে কিন্তু বলা আছে ক্লাইমেট, ইতিহাসের উপরে আবার এই যে আবহাওয়ার উপরে অনেক। আমাদের দেশে আইস হকি হয়, কারণ আমাদের দেশে তো আইস পড়েই না, স্যার আইস নাই তো আমাদের দেশে। আইস নাই। কিন্তু যে দেশে আইস আছে সেই দেশে হকি, আইস হকি হয়। আমাদের দেশে শুধু ফিল্ড হকি হয়, আর অন্য দেশে আইস হকি হয়। কানাডাতে কি কি আছে আইস হকি, ল্যাক্রোস, বাস্কেটবল এন্ড সকার। ল্যাক্রোস কি? স্যার এটা জানা নাই। ল্যাক্রোস কখনো শুনেছেন? জি না স্যার, আজকেই প্রথম। ল্যাক্রোস এক ধরনের হচ্ছে ইভেন্ট। এটা এই যে ফুটবল, বাস্কেটবল যেটা সকার বলে, আমেরিকানরা সকার বলে, সকার, বাস্কেটবল এন্ড হকি এইগুলার কম্বিনেশনে এক ধরনের ইভেন্ট ল্যাক্রোস। এটা ইউএসএ, কানাডা এই জায়গাগুলোতে খেলা হয়। এটা দুইটা দলে খেলা হয় এবং এখানে অলমোস্ট 10 প্লেয়ার করে একটা টিমে থাকে, দুই টিমে 10 প্লেয়ার করে থাকে, বাট 6 জন প্লেয়ার করে মাঠে থাকে। ল্যাক্রোস এটা কেমন, আপনারা কখনো খেলা দেখেছেন কিনা? এটাতে সবাই হেলমেট পরে থাকে, সবার কাছে একটা করে মানে হকি স্টিক ঠিক বলা যায় না, আবার ওই ইসের মাথা, আবার ব্যাটটার সিস্টেমটা অন্যরকম। যদি কখনো দেখেন, এটা হকির স্টাইল, আবার এটা হ্যান্ডবলের মতো গোলপোস্টও থাকে, বল থাকে, গোলপোস্ট থাকে, সাথে আবার ওই যে এক ধরনের ব্যাট থাকে। সে ব্যাটের স্টাইলটা যদি আপনারা ইসের মতো বলেন, গল্ফের ব্যাটের মতো, কিন্তু গল্ফের ব্যাটের মাথায় একটা খাঁচা মতো থাকে ওরকম ছোট করে। এটা হচ্ছে ল্যাক্রোস। ব্রাজিলে কি সকার, যেটা ফুটবল, ভলিবল, মার্শাল আর্টস ইটিসি। ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে কি সকার, ফুটবল, ক্রিকেট, রাগবি, টেনিস। ইন্ডিয়াতে ক্রিকেট, ফিল্ড হকি, বাংলাদেশেও কিন্তু ফিল্ড হকি আছে, ব্যাডমিন্টন, কাবাডি, খো খো। খো খো ইন্ডিয়াতে প্রচুর প্রচলিত। অস্ট্রেলিয়াতে স্যার খোখো, স্যার খোখো খেলাটা কি? খো খো খেলাটা রিসেন্ট হচ্ছে খো খো ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ইন্ডিয়াতেই, আমাদের বাংলাদেশ টিম পার্টিসিপেট করেছিল। খো খো হচ্ছে পয়েন্টের ভিত্তিতে খেলা হয়, দুই দল খেলে। আপনারা ওই যে খেলেছেন কিনা, মানে ছোঁয়াছুঁয়ি খেলা অনেকটা, এক দলের এক দল অন্য দলকে ছোঁয়ে, কিন্তু কিছু একটা নির্দিষ্ট ওয়েতে খেলতে হয়। একটা মাঝখানে কিছু ছক থাকে, বক্সের মতো থাকে, সেই বক্সের মধ্যে বসে থাকে প্লেয়াররা, আর দুই পাশে দুটা পোল থাকে। এই কোর্টটা একটু ভিন্ন রকম, সরাসরি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। সো ওই ধরেন আপনি অপোনেন্ট টিমে দুইজন খেলোয়াড় থাকবে, অপোনেন্ট টিমের দুইজন খেলোয়াড় থাকবে, আর আপনারা হচ্ছে যারা অ্যাটাক করবেন বলতে ওই অপোনেন্ট টিমকে অ্যাটাক করবেন, এই টিমের 6 জনের মতো খেলোয়াড় ওই ফিল্ডে থাকে। সো এরা একজন আরেকজনকে স্পর্শ না করলে কেউ ওই প্লেয়ারদেরকে ই করতে পারবে না, কি করতে পারবে না, ওই প্লেয়ারদেরকে তাড়া করতে পারবে না। আপনাদের যদি সময় থাকে আমি একটু খোখোর একটা দেখায় আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি।
এগুলো তো রিলস টাইপের। এমন শীতে গরম খাবার চাই, আছে ম্যাগি হেলদি স্যুপ। कश्यप टॉप के अटैकर टॉप के मजर कमाल की शुरुआत करते हुए मदन ने दे दिया है खो। बेहतरीन कोशिश स्टीवन मैक की तरफ से। 7 मिनट के 4 टर्न खेले जाते हैं अल्टीमेट खो खो में। तो पहले 7 मिनट में দেখেন স্কাই কালারের যে ওরা তাড়া করছে, কিন্তু নিচে যারা বসে আছে তারা উঠতে পারবে না যতক্ষণ না তাদেরকে টাচ করবে। এই খেলাটার সিস্টেম এইটা হচ্ছে খো খো কোর্ট। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার কোডটা অনেকটা দাড়িয়াবান্দার মতো দেখতে। এক্স্যাক্টলি, অনেকটা দাঁড়িয়ে বান্দার মতো দেখতে। দেখেন ওই মাঝখানে একটা একটা করে স্কোয়ার আছে, ওই স্কোয়ারে প্লেয়াররা বসে আছে। এখন এই অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে তাড়া করে মার দিতে হবে, ছুতে হবে। তাদেরকে স্পর্শ করতে হলে আপনাকে যে সামনের দিকে দৌড়তে হবে, আপনি পেছনের দিকে দৌড়তে পারবেন না। অর্থাৎ ও যদি আপনাকে ডজ দিয়ে আপনার সাইডে চলে যায় এক অন্য পাশে, তাহলে আপনি আর সে পাশে যেতে পারবেন না। আর এই লাইন ক্রস করে অন্য মানে এক সাইড থেকে অন্য সাইডে যেতে পারবেন না। আপনাকে কি করতে হবে, নিজের যে প্লেয়ার গুলা বসে আছে এই প্লেয়ারদেরকে টাচ করলে সে যে আবার দৌড়াতে পারবে। একটু দেখেন, ওই যে শোয়ার পরে ওরা দৌড়াচ্ছে। स्क्रीन के बाईं तरफ देखिए मैच टाइम आ रहा है, यानी कि 2 मिनट 10 सेकंड से डिफेंडर्स का ये मैच नॉट आउट है। एक ही खिलाड़ी बचा है अक्षय गनकुले। ওই যে দেখেছেন, স্যার তার মানে যাকে যেইখানেই স্পর্শ করা হবে ওইখানেই সে বসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ওই যাকে স্পর্শ করবেন তার জায়গাতে আপনাকে বসতে হবে, কারণ সে তো চলে যাবে, ওই জায়গা ছেড়ে চলে যাবে। স্যার এই যে তার এই প্লেয়ারটা এইখানে তো দেখলাম যে স্যার এই প্রতিপক্ষ আর হচ্ছে স্যার মানে দুইটা পক্ষই তো বসতেছে দেখলাম। না, দুইটা পক্ষ বসতেছে না, ওখানে জার্সির কালার সেম, এজন্য জার্সির কালার সেম এজন্য। अगर 2.5 मिनट पूरे कर लिए तो राजस्थान वॉरियर्स স্যার को এই যে হলুদ হলুদ যে আছে না ওরাও না, তো হলুদ বসে। কিন্তু হলুদ দুটা দেখেন, এই এখন যে দৌড়াচ্ছে পোলের সাইডে যে প্লেয়ারটা আছে এ কি এ বসে কিনা খেয়াল করেন, নাম্বার 5। আর এই যে হলুদ জার্সি এটা এরা সেম টিমে, বুঝতে পেরেছেন, এরা সেম টিমে। ওই হলুদ জার্সি ওটা হচ্ছে অপোজিট টিম। জি স্যার বুঝতে পেরেছি। এটা হচ্ছে খোখো, মানে এটা আপনাদের সরাসরি নরমালি আমরা এগুলা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস করেছি, অনেক খেলেছি। সো এটা যদি প্র্যাকটিক্যাল ক্লাস করা যায় এইগুলাতে বেশি ইফেক্টিভ হয়। সো ইন্ডিয়াতে এই খেলাগুলো আছে, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, ক্রিকেট, রাগবি, সার্ফিং এন্ড সুইমিং, জাপান বেসবল, সুমো রেসলিং, এটা এক ধরনের জাপানিজ রুলস এর রেসলিং। সকার ফুটবল, অনেক দেশে সকার বলে অনেক দেশে ফুটবল বলে, মার্শাল আর্ট, চায়নাতে টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাউথ আফ্রিকা রাগবি, ক্রিকেট, সকার, রাশিয়া আইস হকি, সকার, ফুটবল, মার্শাল আর্ট, নিউজিল্যান্ড রাগবি, ক্রিকেট, নেটবল, আর্জেন্টিনা সকার, রাগবি, বাস্কেটবল, ইটালি সকার, সাইক্লিং, ফর্মুলা 1 ইটিসি। এই ফর্মুলা 1 কি জানেন? জি না স্যার। ফর্মুলা 1 হচ্ছে আপনারা টিভিতে রেসিং দেখেছেন না, বাইকের, এই বাইক বলছি সে কার রেসিং, জি অনেক স্যার দেখেছি। স্পিডে চলে, ওইগুলাই হচ্ছে ফর্মুলা 1। এই এই গেমগুলো এক এক দেশের ট্র্যাডিশনের উপর ডিপেন্ড করে, এক এক দেশের কালচারের উপর ডিপেন্ড করে, ওয়েদারের উপর ডিপেন্ড করে এই গেমগুলো এক এক দেশে এক এক রকম প্রচলিত। ঠিক আছে, এখন আমরা একটু দেখি purpose of having physical education skill. Physical education skill
এটার ফিজিক্যাল এডুকেশন থাকার জরুরি কেন বা কিসের এটার উদ্দেশ্য কি? আপনার যে ফিজিক্যাল এডুকেশন স্কিল থাকবে বা আপনার প্রয়োজন, এটা কেন? বুঝতে পেরেছেন? পারপোজ অফ হ্যাভিং ফিজিক্যাল এডুকেশন স্কিল, ফিজিক্যাল এডুকেশন স্কিল থাকার মানে উদ্দেশ্য। স্যার ফিজিক্যাল এগুলা তো স্যার এডুকেশন যেগুলা বলা যায় যে স্যার বাংলাতে যেগুলা পড়ছিলাম সবগুলো জাস্ট ইংরেজিতে টাইপ করা। যেমন এক্স্যাক্টলি, শারীরিক শিক্ষার উদ্দেশ্য যেটা এটা সেটাই। হ্যাঁ এক্স্যাক্টলি ওরকমই। যেহেতু আপনাদের এই কোশ্চেন গুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, এই জন্য একটু ইংরেজিতে দিয়ে দিয়েছি যাতে করে অনেকের আপনারা সহজেই বুঝতে পারবেন, ওটার সাথে রিলেট করতে পারবেন, আবার অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য এখানে একবারে উল্লেখ করে দিয়েছি অ্যান্সার সহ। প্রমোটিং হেলথ অ্যান্ড ফিটনেস, বিল্ডিং মোটর স্কিল, ইমপ্রুভিং মেন্টাল হেলথ, এনহ্যান্সিং সোশ্যাল স্কিল, encouraging discipline and goal setting, lifelong physical literacy. সো এইগুলা হচ্ছে পারপোজ অফ হ্যাভিং ফিজিক্যাল এডুকেশন স্কিল। ফিজিক্যাল এডুকেশন স্কিল কি কারণে প্রয়োজন, কি জন্য দরকার, থাকার উদ্দেশ্যটা কি? এই যে ওভারঅল physical education skills support physical, mental and social health, encouraging balance, development and long-term well-being. লং টার্ম স্বাস্থ্য সুরক্ষার জন্য বা এটা ডেভেলপমেন্ট, যে ব্যালেন্স ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সবকিছু যে সাপোর্টের জন্য এই ফিজিক্যাল এডুকেশন স্কিল আমাদের প্রয়োজন। আমাদের যদি ফিজিক্যাল এডুকেশন স্কিল না থাকে, আমরা কি সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারবো? আমরা সুন্দরভাবে অ্যাক্টিভিটিস করতে পারবো? স্পোর্টসে পার্টিসিপেট করতে পারবো ভালোভাবে? না। দেখবেন সবাই এক্সারসাইজ করলে যে সবার ডেভেলপমেন্ট হবে তা কিন্তু না। সেটা ডিপেন্ড করে কে কত অর্গানাইজ ওয়েতে, কে কত রুলস মেনটেন করে কাজ করছে সেটার উপর। স্পোর্টস হেল্প টু কিপ সাউন্ড হেলথ ইন লাইফ, এটা একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, কিভাবে স্পোর্টস আমাদেরকে সাউন্ড হেলথ আমাদের হেল্প করে, কিভাবে সাউন্ড হেলথ রাখতে আমাদেরকে কিভাবে স্পোর্টস সহযোগিতা করে। স্পোর্টস হেল্প টু কিপ সাউন্ড হেলথ ইন লাইফ, কোশ্চেনটা ঠিক এটা ডিসকাস করতে বলা হয়েছিল, এরকমটাই ছিল, বাট এখানে মানে যদি বলা হয় যে কিভাবে, মানে হাউ স্পোর্টস হেল্পস টু কিপ সাউন্ড হেলথ ইন আওয়ার লাইফ, এভাবেও আসতে পারে অনেক সময়। Sports play a vital role in maintaining sound health by promoting physical, mental, এগুলা উপরের পয়েন্ট গুলার সাথে রিলেটেড। Physical fitness, mental health, social interaction, discipline and routine, enhanced immunity. Overall, sports offer a holistic approach to health, benefiting both body and mind, while encouraging positive lifestyle habits. তাহলে স্পোর্টস আমাদের কি কি উপকার করে এখানে দেখেন, ডিসিপ্লিন এন্ড রুটিন, এনহ্যান্স ইমিউনিটি, সোশ্যাল ইন্টারাকশন, মেন্টাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস, এগুলো সব আপনাদের প্রিভিয়াস পড়া আছে বাংলায়, এই জন্য আর ডিপলি যাচ্ছি না। এই পয়েন্টগুলা মনে রাখবেন, স্পোর্টস কিভাবে আমাদেরকে সাউন্ড হেলথ রাখতে সহযোগিতা করে, সুস্থভাবে জীবনযাপন করতে সহযোগিতা করে। ফিজিক্যাল ফিটনেস বুস্ট আওয়ার সেলফ কনফিডেন্স, এটা একটা কোশ্চেন ছিল। ফিজিক্যাল ফিটনেস ক্যান সিগনিফিকেন্টলি বুস্ট সেলফ কনফিডেন্স ইন সেভারাল ওয়েজ, বিভিন্ন ভাবে ফিজিক্যাল ফিটনেস আমাদের সেলফ কনফিডেন্সটাকে বুস্ট করে। বুস্ট করা মানে কি? বুস্ট করা মানে কি? ওটা ইনহ্যান্সিং আর বুস্ট স্যার সমর্থক শব্দ। এনহ্যান্স করে, কিভাবে? আরো বাড়ায়। বিভিন্ন ভাবে সেলফ কনফিডেন্টটাকে বিভিন্ন ভাবে বাড়ায়। ইমপ্রুভ বডি ইমেজ, এন্ডোরফিন বুস্ট, এন্ডোরফিন এক ধরনের হরমোন, এটাকে এনহ্যান্স করে। গোল অ্যাচিভমেন্ট, ইনক্রিজড এনার্জি লেভেল ইনক্রিজ করে। ইমপ্রুভ পশ্চার, ফিজিক্যাল
ফিটনেস আমাদের পশ্চারটাকে ইমপ্রুভ করে। আমাদের এক একজনের বডি পশ্চার এক এক রকম। সো অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে কি হয়, এই বডি পশ্চার ইমপ্রুভ করে। এক একজনের দেখবেন পশ্চার এক এক টাইপের। রিসাইলেন্স এন্ড মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল স্ট্রেংথটাকে কি করে? রিসাইলেন্স এন্ড মেন্টাল স্ট্রেংথ আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ায়। এর পাশাপাশি রিসাইলেন্স মিন্স কি? রিসাইলেন্স শান্ত করা আমাদের মানে আর কি, মানে আমাদের চিন্তাধারা মানে আর কি সেটাকে ডিপ করে আরো, মানে কোনো কিছুর মানে আর কি যে কোনো কিছু আমরা যে চিন্তা করি ওই চিন্তাটাকে দেখা যাচ্ছে আমরা যেন সহজে আরো ডিপে চলে যাইতে পারি, মানে যে কোনো বিষয় নিয়ে আর কি। এটা হতে পারে, অন্যভাবে বলা যেতে পারে মানে কোনো কিছু থেকে সহনশীলতা মানে বৃদ্ধি করা হতে পারে কিভাবে? আমরা মানে কোনো ধরেন কোনো অ্যাক্টিভিটিস করছি, কোনো অ্যাক্টিভিটিস ফিজিক্যাল ফিটনেস এর মাধ্যমে আমাদের যেটা করে ডে বাই ডে আমাদের পারফরমেন্স গুলো ইনক্রিজ করতে থাকে, আমাদের শরীরটাকে সহনশীল করে। আপনি আজকে 20 মিনিট দৌড়াচ্ছেন, এক সপ্তাহ প্র্যাকটিস করে দেখা যাচ্ছে আপনি 30-35 মিনিট করে দৌড়াচ্ছেন। আমাদের শরীরের এই সহনশীলতাটা বাড়ায়। এছাড়া যখন আমরা ইনজুর্ড হই তখন এই ফিটনেস যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ইনজুরি থেকে কুইক রিকভারি করে। এটা হচ্ছে কি আমাদের ইনজুরি থেকে নিজেদেরকে খুব সহনশীলতা রাখে, যেটা শান্ত করা যেটা বললেন ওটার সাথে রিলেটেড। বুঝতে পেরেছেন? যখন ফিটনেস ভালো থাকবে দেখবেন ইনজুরিও সহজে রিকভারি হয়ে যায়। এটাই হচ্ছে রিসাইলেন্স। সোশ্যাল ইন্টারেকশন, স্পোর্ট এই ফিজিক্যাল ফিটনেস এর কারণেও কিন্তু সোশ্যাল ইন্টারেকশনটাকেও বুস্ট করে, এনহ্যান্স করে। কিভাবে? যাদের ভালো ফিটনেস তারা দেখবেন ফিটনেস বিভিন্ন প্রমোট করে, ফিটনেস ক্যাম্পিং করে, ফিটনেস রিলেটেড কাজ করে। সোশ্যাল ইন্টারেকশনটা তাদের কিভাবে বাড়ে? আমাদের দেশে নরমালি ওটা চলে না, যে বডি বিল্ডিং এর এগুলা কিন্তু খুব বেশি প্রচলন না আমাদের দেশে, বাট ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে এগুলা খুব প্রচলন। যারা বডি বিল্ডারদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে, যারা জুম্বা ইয়োগা ডান্স করে বা এই ইয়োগা করে জুম্বা ডান্স করে, তাদের নিয়ে বিভিন্ন প্রমোটিং এই অ্যাক্টিভিটিস করে সোশ্যাল ইন্টারেকশনের জন্য। আমাদের দেশে যদিও এই টাইপের অ্যাক্টিভিটিস কম। These combined benefits make you feel better physically and mentally, which naturally improves how you perceive yourself and interact with the world. এই যে কম্বাইন্ড একটা প্যাকেজ ধরেন, এই কম্বাইন্ড বেনিফিটস আমাদেরকে বেটার ফিল করে ফিজিক্যালি, মেন্টালি, যেটা আমাদের সাধারণত কি করে আমাদের এই যে বহির্বিশ্বের সাথে কানেক্টিভিটি, সারা বিশ্বের সাথে কানেক্টিভিটি, এটাকে আমাদেরকে বুস্ট করে, নিজেদেরকে আমাদের নিজেদের এটাকে আরো ইমপ্রুভ করে। Some event of physical fitness activities to at a glance দেখেন, there are some popular physical fitness events and activities you might enjoy. Marathon and fun runs. Marathon হচ্ছে মাইল 385 গজ, হাফ ম্যারাথন আছে 21 কিলোমিটার, ফান রান বলতে 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, এগুলাকে নরমালি ফান রান হিসাবে ধরা হয়। বা ছোটদের ক্ষেত্রে আরো কম হতে পারে, 2 কিলোমিটার, 5 কিলোমিটার। অবস্টাকেল রেস, ঠিক আছে। ট্রায়াথলনস এন্ড আয়রনম্যান কম্পিটিশনস, ওই যেটা বলছিলাম আয়রনম্যান, সুইমিং, ট্রায়াথলেট, যারা আয়রনম্যানের ওই ইভেন্ট গুলা করে তাদেরকে ট্রায়াথলেট বলা হয়। অর্থাৎ 3 ধরনের, সুইমিং, সাইক্লিং, রানিং, 3 ধরনের অ্যাক্টিভিটিস করে। ক্রসফিট কম্পিটিশনস, ক্রসফিট কম্পিটিশন কি বলতে পারবেন কেউ? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? নতুন লাগতেছে আমাদের কাছে ক্রসফিট কম্পিটিশন। খুবই ইজি, বললেই বুঝতে পারবেন যে এটা তো অনেক দেখেছি।
আপনারা ডিসকভারি বা এই টাইপের কিছু চ্যানেলে ওরকম ফিটনেস রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস দেখাতো। কেমন? যে দেখবেন যে বিভিন্ন সেনা কর্মকর্তা বা ডিফেন্সের হতে পারে বা অন্য সাধারণ মানুষ, বডি বিল্ডার বিভিন্ন চ্যালেঞ্জ থাকে। এই গাছ কাটার পরে একটা অবস্টাকেলের মধ্যে দৌড়ে যাওয়া, তারপরে কিছু জায়গা পাহাড়ে অতিক্রম করা, তারপরে কিছু বোট পার করা, হ্যাঁ? তারপরে ওই তার বা কোনো পানির নিচ দিয়ে যাওয়া হ্যাঁ বা আচ্ছা, কোনো কিছুর উপরে দেখেছি স্যার দেখেছি বাড়িতে আগে একটা প্রোগ্রাম ছিল ওয়ান ম্যান আর্মি নামে, 8 জনে এই কাজটা, 8 জন বা 5 জন এই কাজটা করতো। ওইখান থেকে এক্সাক্টলি আমাদের পুরস্কার দেওয়া হইতো। স্যার এটাতে আপনি যে কথাগুলো বলছেন এগুলোর সাথে এইটার খুব মিল আছে। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই হচ্ছে মূলত ক্রসফিট কম্পিটিশন। ঠিক আছে? ওখানে ভিন্ন থাকে, চ্যালেঞ্জেস থাকে। সেটাকে ওই অবস্টাকেল গুলা পার করতে হয়। ওয়ান ম্যান আর্মি, হ্যাঁ, ঠিক বলেছেন। ইয়োগা ফেস্টিভ্যালস অ্যান্ড ক্লাসেস। ইয়োগা ফেস্টিভ্যালস আমাদের দেশে নরমালি হয় না। ইন্ডিয়াতে বললাম, ইন্ডিয়াতে প্রচুর প্রচলিত ইয়োগা। সাইক্লিং, ট্যুরস অ্যান্ড রেস, এগুলা সব ফিজিক্যাল ফিটনেস রিলেটেড অ্যাক্টিভিটিস, বুঝতে পেরেছেন? বডি বিল্ডিং অ্যান্ড পাওয়ার লিফটিং কম্পিটিশন আমাদের দেশে এখন কিছু জায়গাতে হয়। বডি বিল্ডিং অ্যান্ড পাওয়ার লিফটিং কম্পিটিশন। সুইমিং এর যে বিভিন্ন প্রতিযোগিতা, এটা আমাদের দেশেও হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতেই সুইমিং মেটস হয়। ডান্স, ম্যারাথনস এন্ড জুম্বা ইভেন্টস। ডান্স, ওই ম্যারাথন তো আমরা দেখেছি। জুম্বা ইভেন্ট ইন্ডিয়াতে বললাম, ইন্ডিয়াতে হয় যে ডান্সের সাথে মানে গানের সাথে এক্সারসাইজ, রিদমিক এক্সারসাইজ যেটাকে আমরা বলি, এটাও কাইন্ড অফ জুম্বা। রিদমিক একটা রিদমের সাথে ডান্স করা, মিউজিকের সাথে ডান্স মিন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা। স্পোর্টস টুর্নামেন্ট, সারা পৃথিবীতে স্পোর্টস টুর্নামেন্ট হয় বিভিন্ন গেমের। এগুলা হচ্ছে সাম ইভেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস অ্যাক্টিভিটি। যদি এরকম কিছু ইভেন্টের নাম লিখতে বলে, পারবেন না? কিছু ফিজিক্যাল ফিটনেস অ্যাক্টিভিটিস এর নাম জি স্যার, ইনশাআল্লাহ পারবো। চোখ বন্ধ করে যা মনে আসবে কি কম্পিটিশন হতে পারে সেই টাইপের এগুলা লিখে দেবেন। These events not only promote fitness but often support a sense of community and can be an excellent motivation to train. এই ইভেন্ট গুলা শুধুমাত্র ফিটনেস প্রমোটের জন্যই কাজ করে না, বা এই ইভেন্ট গুলা অর্গানাইজ হয় না শুধুমাত্র ফিটনেস প্রমোশনের জন্য। এটা একটা কমিউনিটিকে সাপোর্ট দিতে সহযোগিতা করে। ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু অনেক মোটিভেশন পাওয়া যায়। এক্সেলেন্ট মোটিভেশন অফ ট্রেড, যারা আমাদেরকে এইসব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এলাকার বা সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদেরকে মোটিভেট করে ফিটনেস রিলেটেড বিভিন্ন প্রমোট করা যায়। Many are also organized for charity giving. Yes, charity giving. You are, এখানে মিস্টেক আছে কিনা? For charity giving you a chance to contribute to a cause while staying active. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সামটাইমস এই টাইপের অ্যাক্টিভিটিস বা অর্গানাইজ করা হয় কিসের জন্য? কোনো দাতব্য কারোর সহযোগিতার জন্য। দেখবেন যে একটা ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে এখন অনেকগুলো ম্যারাথন হয়। এই একটা সামনে এই ম্যারাথনটাকে এরকম ভাবে প্রচার করছে দিবস হিসাবে একটা ম্যারাথন হবে। এই ম্যারাথনটাকে এই ম্যারাথনের একটা লভ্যাংশ দরিদ্র মানুষের ক্যান্সারের চিকিৎসার জন্য প্রোভাইড করা হবে। সো এটা হচ্ছে চ্যারিটি ফান্ডে জন্য ধরেন অর্গানাইজ করছে। এরকম বিভিন্ন ইভেন্ট হয়। দেখবেন অনেক জায়গাতে প্রীতি ফুটবল ম্যাচ হয়, সেখানে থেকে টিকিটের ব্যবস্থা করে এই টাকাগুলা নিয়ে দরিদ্র মানুষের সহযোগিতা করে বা বন্যার্তদের সহযোগিতা করে। যখন সিলেটে চরম বন্যায় ছিল, তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ফুটবল ম্যাচ বা অন্যান্য ম্যাচের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন কিনা? সো এইগুলা কিন্তু স্পোর্টসটাকে
ফিজিক্যাল ফিটনেসটাকে প্রমোট করে, সেই সাথে সাথে সোশ্যাল ডেভেলপমেন্ট রিলেটেড, সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতা করে। আপনারা এই যে যখন ইটা ছিল আমাদের কি বলে, যখন এই সিলেটের যে বন্যা হয়েছিল, এই বন্যার সময় সারা বাংলাদেশে, আমার মনে আছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের ক্রিয়া বা স্পোর্টস অর্গানাইজ করেছিল শুধুমাত্র মানুষদের সহযোগিতার জন্য। আপনাদের এলাকায় হয়েছে এরকম, কখনো শুনেছেন? জি না স্যার। হয়েছে স্যার, মানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করে যারা মানে বিশেষ করে একটু ভালো খেলে বা করে, ওনারা একটা বিশেষ ওই টাকা মানে কি করে ওই টাকাটা আর কি দেখা যাচ্ছে বন্যার্তদের মাঝে করেছে, আমাদের এলাকায় হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে অনেক জায়গাতে, আমিও জানি। সেটাই আমি পিডিএফটা আপনাদের ইসে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আর আপনাদের ক্লাস চলবে সোমবার আর বুধবার, আপনাদের আগেও জানিয়ে দেওয়া হয়েছে সোমবার আর বুধবার। আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, খুব দ্রুতই কিন্তু আপনাদের যে